প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সম্পদ বিক্রি করে দেশের উন্নয়ন চায় না আওয়ামী লীগ। বঙ্গবন্ধু যে কাজ করেনি তার কন্যাও সে কাজ করবে না। পদ্মা সেতু প্রকল্পের সমাপনীতে মামা প্রান্তে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন নিজ টাকায় পদ্মা সেতু করার সময় সাধারণ মানুষ ছাড়া আর কেউ পাশে ছিল না। বুদ্ধিজীবী বিশেষজ্ঞরা বলেছিল পদ্মা সেতু নির্মাণ অসম্ভব। অনেক বাধা পেরিয়ে সেই পদ্মা সেতু নির্মাণের ফলে দক্ষিণাঞ্চলের মানুষের জীবন পাল্টে গেছে, বদলে দিয়েছে দেশের অর্থনৈতিক চিত্র। এর আগে বিকেলে মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। এই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন। এদেশের যে কটি গৌরবের ইতিহাস আছে, কোনো সন্দেহ নেই পদ্মা সেতু তার সবশেষ সংযোজন। এই সেতুর সম্ভাবনার সবটুকু পেতে হলে ব্যবস্থাপনার কোথায় আরও বেশি নজর দেওয়া প্রয়োজন, সেটাই জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে আছেন যোগাযোগ ও পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। আজ পদ্মা সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হলো এবং অবশ্যই এটা গৌরবের একটি বিষয়। আমরা যদি 2022 সালের 25 জুনের কথা চিন্তা করি, সেই সময় থেকে আজকের দিনটি পর্যন্ত যদি ভুল না করে থাকে, এটা 2 বছর 15 দিনের মতো। আপনি এই 2 বছর 15 দিনকে কীভাবে মূল্যায়ন করবেন? পদ্মা সেতুর সম্ভাবনা কেমন আর আমরা কতটা সেটা নিতে পারছি? জি রাকিব, আপনাকে ধন্যবাদ। দেখেন, প্রথমত আমি বলবো যে আপনি নিশ্চয়ই জানেন যে আসলে পদ্মা সেতু হওয়ার আগে দক্ষিণ পশ্চিম অঞ্চলে যে যোগাযোগ ব্যবস্থাপনাটা ছিল সেটা অনেকটাই কিন্তু আমাদের আবহাওয়া নির্ভর ছিল। দুর্যোগ আবহাওয়া, ঝড় বৃষ্টি বা কুয়াশাচ্ছন্ন মানেই হচ্ছে আপনার লঞ্চ ফেরিঘাট বন্ধ। অর্থাৎ যাতায়াতের ব্যবস্থাপনা আসলে কোনো ধরনের যে রিলায়েবিলিটি আমরা বলি বা বিশ্বাসযোগ্যতা যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু একেবারে ভঙ্গুর অবস্থা একটা ছিল এবং পদ্মা সেতু আসলে এই রিলায়েবিলিটি প্রথমে এনে দিয়েছে। এবং আন্তঃসংযোগের কথাটা যেটা আমরা বলি, অর্থাৎ ঢাকার সাথে আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে 21টা জেলার যে আন্তঃসংযোগ এবং এর ফলে যে আসলে গতি বৃদ্ধির যে কথাটা আপনি বলছেন, পাশাপাশি সময় সাশ্রয়ী, ব্যয় সাশ্রয়ী, জ্বালানি অপচয় কমেছে, ব্যাপকভাবে আসলে একটা প্যারাডাইম শিফট করেছে যোগাযোগ ব্যবস্থাপনায়। এটা আসলে আমাদের সবাইকে স্বীকার করতে হবে। শুধুমাত্র সড়ক পথের না, আসলে পদ্মা যেহেতু বহুমুখী সেতু, সড়ক সংযোগের সাথে সাথে রেল সংযোগের কিন্তু একটা ট্রান্সফরমেশন কিন্তু করে দিয়েছে। ফলে আমি যেভাবে দেখছি যে আসলে যোগাযোগ ব্যবস্থাপনা, বিশেষ করে আমি এখন পদ্মা সেতুকে আমি মনে করি যে দক্ষিণ পশ্চিমাঞ্চল আসলে একটা হৃৎপিণ্ড, এবং এই হৃৎপিণ্ড যেমন আমার সারা শরীরে রক্ত প্রবাহ সচল রাখে, পদ্মা সেতু আসলে দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ঢাকার মধ্যে যে যোগাযোগ ব্যবস্থাপনা সেটাকে কিন্তু সচল রেখেছে। এবং সবচেয়ে বড় একটা সিম্ফনি আমি যেটা দেখি যে পদ্মা সেতুর সাথে সাথে দুই পাশে যে এক্সপ্রেসওয়ে হয়ে যাওয়ার ফলে আমরা ফরওয়ার্ড লিঙ্কটা কিন্তু পেয়ে গেছিলাম, যেটা আমরা যমুনা সেতুতে আসলে পাইনি। এখনো 20-22 বছর পেরিয়ে গেছে, আমরা কিন্তু এখনো 4 লেনের কাজ চলছে। ফলে আসলে উত্তরবঙ্গের যে সম্ভাবনা ছিল সেটা পুরোপুরি কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি, কেননা যমুনা সেতুর দুই পাশে কিন্তু 2 লেনের সেতু ছিল, সড়ক সংযোগ ছিল। এখন পদ্মা সেতুর দুই পাশে যেহেতু আমরা যেটা আমি বলছিলাম এক্সপ্রেসওয়ে একই সাথে আসলে তৈরি হয়ে গেছে, ফলে ফরওয়ার্ড লিঙ্ক হওয়াতে গতিটা কিন্তু অনেক বেড়েছে। এবং এই কারণেই আসলে যে পদ্মা সেতুর যে প্রাক্কলন ছিল, আপনি শুরুতেই বলছিলেন যে আসলে ফিজিবিলিটি স্টাডিতে দেখানো ছিল যে প্রতিদিন প্রায় আমরা সেতু চালু হলে প্রায় 8 থেকে 9 হাজার যানবাহন ব্যবহার করবে, কিন্তু এখন কিন্তু দেখেন প্রতিদিন প্রায় 15,000 যানবাহন ব্যবহার করছে। কারণ ওই যে রিলায়েবিলিটির কথা বলছি, সেই রিলায়েবিলিটি কিন্তু তৈরি হয়েছে। পাশাপাশি এটা আসলে শুধুমাত্র দেশীয় যোগাযোগ না, আন্তর্দেশীয় বা আমরা আঞ্চলিক যে যোগাযোগ ব্যবস্থা আমরা কথা বলি, অর্থাৎ একটা যে মোবিলিটি করিডোর তৈরি করার কথা, সেটা কিন্তু করেছে। কারণ আপনি জানেন যে আমরা যে এশিয়ান হাইওয়ের কথা বলি, অর্থাৎ সিলেটের তামাবিল দিয়ে ঢুকে বেনাপোল দিয়ে যে আমাদের করিডোরটা তৈরি হবে, তার মধ্যে একটা বড় মিসিং লিঙ্ক ছিল এই পদ্মা নদী। সেটার উপর কিন্তু সেতু হয়ে যাওয়ার ফলে ওই মিসিং লিঙ্কটা তৈরি হয়ে গেছে। এবং পাশাপাশি যে রেল করিডোরের কথা আমি বলছি, যেহেতু ট্রান্স এশিয়ান রেলওয়ে একটা করিডোর, সেই ব্যবস্থাপনাও কিন্তু তৈরি হয়ে গেছে। ফলে যোগাযোগ মোবিলিটি করিডোর হিসাবে এটার সম্ভাবনা যেটা ছিল সেটা আমরা অনেকটাই কাজে লাগাতে পেরেছি। কিন্তু আমি যেভাবে দেখি যে আসলে যেহেতু এটা একটা ভারী বিনিয়োগ হয়েছে, মেগা প্রজেক্ট, এটার ফুটপ্রিন্ট কিন্তু শুধুমাত্র ট্রান্সপোর্ট করিডোর না, এটাকে ইকোনমিক করিডোরে ট্রান্সফর্ম করতে হবে। সেটার জন্য কিন্তু আরো কিছু কাজ আমাদের বাকি আছে। চমৎকার। এবং আমি মনে করতে পারি 2022 সালের 25 জুন যখন উদ্বোধন হয় পদ্মা সেতু, সেই দিনও এই আয়োজনে আপনি ছিলেন, নানামুখী পরামর্শ দিচ্ছিলেন। ওখানে প্রযুক্তির ব্যাপারটা চলে এসেছিল। গতি এবং নিরাপত্তা দুটোকে একসাথে নিতে পদ্মা সেতুতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজন কতটা দেখেন এবং সেটা কিভাবে আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি? বাইরের কোনো সেতু, এ জাতীয় সেতুগুলো আমাদের জন্য ভালো মডেল হতে পারে কিনা অন্তত প্রযুক্তির লেনদেনের ক্ষেত্রে? না, অবশ্যই। প্রথম কথা হচ্ছে যে দেখেন, পদ্মা যেহেতু একটা অত্যাধুনিক একটা আমাদের সেতু এবং অবকাঠামো,
আমরা যে ডিজিটালাইজেশনের কথা বলছি, অর্থাৎ আপনার টোল কালেকশনের যে সিস্টেমের কথা, সেখানে কিন্তু আমরা এখনো যে সনাতন পদ্ধতি সেখানে কিন্তু আমরা আছি। এখনো আমরা যে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম বা ইটিসির যে কথাটা বলছি, এটা এখনো কিন্তু পরীক্ষামূলক ভাবে পরিচালিত হচ্ছে। আমরা এখনো এটা পুরোপুরি কিন্তু চালু করতে পারিনি। সেই জায়গায় আসলে আমাদের কিছু পলিসিগত সিদ্ধান্ত লাগবে। যারা আসলে যানবাহন নিয়মিত ব্যবহার করছেন তাদেরকে আসলে এই জালের মধ্যে বা নেটে আনার জন্য সেখানে ইনসেন্টিভ কিভাবে দেওয়া যায় সেটা কিন্তু অনেক দেশেই মডেল আছে। যারা আসলে ইটিসি সিস্টেম বা স্মার্ট কার্ড দিয়ে সোয়াইপ করে আপনার টোল প্লাজা পার হচ্ছে, তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের আসলে প্রণোদনা দেওয়া হয়, ইনসেন্টিভ দেওয়া হয়। সেই জায়গাটা আমাদের পলিসিগত সিদ্ধান্ত লাগবে। পাশাপাশি আমি যেটা দেখি যে বিশেষ করে আমরা এই কিছুক্ষণ আগে পদ্মা সেতুর গতির কথা বলছিলাম, একটা জায়গায় আমি 2 বছর আগে আপনি অনুষ্ঠানে যে আলোচনা করেছিলাম যে আসলে আমাদের যে কৌশলগত পরিবহন পরিকল্পনা আমরা তৈরি করেছিলাম, সেখানে কিন্তু বলা ছিল যে পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথে আমাদের বিশেষ করে ঢাকার দক্ষিণের পেরিফেরিতে ইনার রিং রোডের যে পোর্শনটা বলা আছে সেটা চালু করতে হবে। তো ওই জায়গায় দেখেন আমরা যে পদ্মা সেতু, আমি হৃৎপিণ্ড বলছি, নিঃসন্দেহে আমার নৌপথে যে পারাপার সেটা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা কমিয়ে দিয়েছে, কিন্তু যে সময় সাশ্রয় হচ্ছে, ঠিক ঢাকার মুখে যখনই আমি হানি ফ্লাইওভার দিয়ে ঢুকতে যাচ্ছি তখন আবার 1.5 থেকে 2 ঘন্টা আমার ফ্লাইওভারে বসে থাকতে হচ্ছে। অর্থাৎ আমি যে গেইন করলাম সেখান থেকে আবার কিছুটা লস হয়ে যাচ্ছে। যে গেইন এবং লসের যে হিসাবটা আছে সেখানে আসলে অবকাঠামো, বিশেষ করে আমি ইনার রিং রোডের যে দক্ষিণ অংশের কথা বলছি, প্রায় 18 কিলোমিটার, এইটা যদি তৈরি করতে পারি তাহলে যে ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমের আন্তঃসংযোগ না, আসলে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গে একটা আন্তঃসংযোগ তৈরি করা সম্ভব। এবং ঢাকার ভিতরে না ঢুকে এই সুবিধাটা নিতে পারলে, যে আমরা বারবার বলছি যে অর্থনৈতিক সমৃদ্ধির কথা, যেহেতু একটা ইকোনমিক করিডোর করতে হবে, সেই সুযোগটা কিন্তু তৈরি হবে। আপনাকে অনেক ধন্যবাদ। এই স্বল্প সময়ের মধ্যে চমৎকার বেশ কিছু পরামর্শ আপনি আমাদেরকে দিয়ে গেলেন।